স্যার আর কতক্ষণ এভাবে লড়াই করবো আমরা? চিন্তা করো না, আমি নিজে তোমাদের জন্য হেলিকপ্টার নিয়ে আসতেছি। কিন্তু আপনি নিজে আসবেন কেন? আপনার কিছু হয়ে গেলে আমরা মেজর স্যারকে কি জবাব দেব? বলবে এটা আমার অর্ডার ছিল। ক্যাপ্টেন আর কোনো কথা বলেনি, কেননা আকাশকে কোনো কাজের আদেশ করা সম্ভব না। কেন সম্ভব না তা আপনারা পরেও জানতে পারবেন। ওই মিশনে হেলিকপ্টার নিয়ে বাকি সেনাদের সাথে নিয়ে যুদ্ধ করে বিজয়ী হয়ে ফিরে আসে ক্যাম্পে। ওখানে ফিরে একটা গাছের নিচে বসে আছে। তখনই ওখান দিয়ে যাওয়ার সময় একটা ছেলে আকাশের দিকে এগিয়ে আসলো। সামনে এসেই, সিনিয়র দেখলে যে সালাম দিতে হয় সেটা কি তুই জানিস না? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমাকে। এমন ভুল আর হবে না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। যাও, আমার জন্য পানি নিয়ে আসো। জি স্যার, যাচ্ছি। আসিফের কথায় পানি আনতে চলে যায়। পানি এনে আসিফের সাথে কথা বলতে থাকে। ওই সময় ওখান দিয়ে মেজর যাচ্ছিল। উনি আকাশের দিকে এগিয়ে আসতে থাকে। আসিফ মেজরকে সালাম দেয়, আবারও মেজর আকাশকে সালাম দেয়। এতে আসিফ তো অবাক হয় অনেক বেশি। স্যার, আপনি ওনাকে কেন সালাম দিচ্ছেন? তুমি কি স্যারকে কিছু বলেছো? আর তোমাকে পানি কে এনে দিল? ও বলাতে আমি এনে দিয়েছি পানি। কথাটা বলা মাত্রই মেজর ওই আসিফকে 2টা থাপ্পড় দেয়। এতে বাকি সেনাবাহিনী সৈন্যরা দাঁড়িয়ে দেখতে থাকে। স্যার, ওরা তো নতুন, সেজন্য চিনতে পারেনি। এই ছেলেকে ওর বাসায় পাঠিয়ে দাও। আর্মির সৈন্য হয়ে এতটা অহংকারী হওয়া ঠিক না। দেশের লোকেরা আর্মিদের তাদের কাজ কর্মের জন্য সম্মান করে। যদি এর মতো ছেলে থাকে তাহলে তো আমাদের লোকেরা ঘৃণা করতে শুরু করবে। আমি তাহলে গেলাম। আমি আপাতত কয়েকটা দিন আসবো না এখানে। জেনারেলকে এই চিঠিটা দিয়ে দেবে, বলবে আমি দিয়েছি। ঠিক আছে স্যার, বলে দিব। আসিফ, তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। প্লিজ স্যার, আমাকে এত বড় শাস্তি দেবেন না। আসিফ, তুমি জানো উনি কে? না তো স্যার, আমি তো ভেবেছিলাম কোনো সৈনিক হবে। তোমার চাকরি আর নেই, তুমি তোমার সবকিছু নিয়ে এবার ফিরে যেতে পারো। এইদিকে আসিফের অবস্থা তো পুরোই খারাপ হয়ে যায়। ও বুঝতে পারছে না কি করছে ও। এই ব্যাপারটা এখানে থাকুক, সামনে কি হচ্ছে তা আমরা শুনে আসি। পরের দিন আকাশ ঘুম থেকে উঠে ওর মোবাইলে একটা মেসেজ দেখতে পায়। মেসেজ দেখে খুশি হবে নাকি কান্না করবে তাই বুঝতে পারছে না। কি ছিল মেসেজে তা আপনারা গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। আপাতত আকাশ ওর ব্যাগ গোছাতে থাকে, কেননা ও এখন গ্রামে যাবে সেই জন্য। তাই সকালে একটা বাস স্ট্যান্ডে আসে। এই বাস ছাড়তে আর কত সময় লাগবে? এই তো স্যার 15 থেকে 20 মিনিটের মতো। তাহলে তো মোটামুটি সময় আছে হাতে। তা আমার জন্য একটা টিকিট কেটে দিন তো। লোকটা টিকিট কেটে আকাশের হাতে দেয়। টিকিট ওর পকেটে রেখে দেয়। তারপর ওখানে একটা চায়ের তোমাকে বসে বসে চা খেতে থাকে। এরই মধ্যে কিছু ছেলে ওখানে আসে। ওই এই সপ্তাহের চাঁদা দে। কিসের চাঁদা? কয়েকটা দিন আগেই তো চাঁদা দিলাম। ওই তোকে চাঁদা দিতে বলেছি, চাঁদা দিবি? এত কথা বলতে বলিনি। এই যে উনি তো ঠিকই বলেছে, এখানে দোকান দেওয়ার জন্য তোমাদের কেন চাঁদা দিতে হবে? ওই তুই কে রে, আমাদের কথার মাঝখানে এভাবে কথা বলছিস? আমার পরিচয় শুনলে তোরা তো প্যান্ট নষ্ট করে দিবি। দেখ, এত পেঁচাল পড়ার সময় নেই, আমাদেরকে আরো অনেক দোকানে চাঁদা নিতে হবে। এই বলে টাকা নিতে যাবে, আকাশ ওই ছেলের হাত ধরে ফেলে। তারপর ওই ছেলেকে মারতে থাকে। কিছুক্ষণ মারার পর ওখানে পুলিশ চলে আসে। ওরা এসে আকাশকে ধরে রাখে। অন্যদিকে তখনই বাস ছেড়ে দেয়, যা আকাশ খেয়াল করেনি। আমার এলাকায় মাস্তানি, তোকে জেলে নিয়ে এমন মার মারবো সারা জীবনে মারের কথা মনে থাকবে তোর। কে আসল দোষী তা না জেনে আমাকে নিয়ে যাচ্ছেন, ব্যাপারটা কিন্তু ভালো হবে না। স্যার ঠিক সময় এসেছেন, কি মারটাই না দিল। সময় মতো বোনাস পাঠিয়ে দেব। ওকে এমন মার মারবেন যেন আমার থেকেও খারাপ পরিস্থিতি হয় ওর। ঠিক আছে ছোট ভাই। পুলিশ থানায় নিয়ে এসে আটকে রাখে। আকাশ তো এমন কোনো কিছু বলেনি, কিন্তু ওকে তো ফিরতে হবে এবার, সেজন্য আর সময় নষ্ট করতে চাইছে না। আচ্ছা, আমি আপনাকে 15,000 টাকা দেবো, আমাকে ছেড়ে দিন। এতক্ষণে তোর বুদ্ধি হলো? টাকার কথা যদি আরো আগে বললে তো তোকে আগেই ছেড়ে দিতাম আমি। তা এখন তো ছেড়ে দিন। ওকে ছেড়ে দেয় টাকা নেয়ার পরে। তবে যাওয়ার সময় অফিসারের ছবি উঠিয়ে নেয়, তারপর সেটা ক্যাপ্টেনের মোবাইলে পাঠিয়ে দেয়। কি করতে হবে স্যার? প্রথমত ওকে থানার মধ্যে কিছুক্ষণ মারবে, তারপর ওকে চাকরি থেকে বের করে দেওয়ার কাগজটাও হাতে ধরিয়ে দেবে। জি স্যার, হয়ে যাবে। এদিকে বাস স্ট্যান্ডে এসে কোনো বাস নেই। সে সময়ে চমকে দিয়ে একটা মেয়ে
এসে আকাশের পাশে বসে নিজেকে আড়াল করতে থাকে কারোর থেকে। ব্যাপারটা প্রথমে বুঝতে পারেনি, পরে ঠিকই বুঝতে পেরেছে। কিছু লোক যাওয়ার পরে মেয়েটি সামনে আসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আকাশ তো মেয়েটিকে দেখে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেয়েটির পরনে ছিল মিষ্টি কালারের একটা শাড়ি আর শরীরে ছিল গহনা। বুঝতে বাকি রইল না যে মেয়েটি বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এক নজরে তাকিয়ে থাকার পরে, এই যে মিস্টার, কি দেখছেন এমন করে? আপনাকে? মানে কি? না মানে আপনি এই পোশাকে কেন? আমি পালিয়ে এসেছি। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এখন যাবেন কোথায়? কিছু মনে না করলে আপনার বাসায় আমাকে কয়েকটা দিন আশ্রয় দিতে পারবেন? অনেক বিপদে পড়েছি আমি, যে কোনো সময় ওরা চলে আসবে। প্লিজ আমাকে কোথাও লুকিয়ে রাখেন। কিন্তু আমি তো আজকে ঢাকার বাইরে যাচ্ছি। ঢাকার বাইরে কেন? আমার কিছু কাজ আছে। কিন্তু আমি কোথায় থাকবো? আপনি কোথায় থাকবেন তা আমি কি করে বলবো? প্লিজ আমাকে নিয়ে চলুন। পাগল নাকি? আপনি ছাড়া তো আমার পরিচিত আর কেউ নেই। পাগল নাকি? আমি কখন আপনার পরিচিত হলাম? এই যে মাত্রই তো পরিচিত হলাম। আমি একটা ছেলে, কোনো পরিচয় না জানে এভাবে আমার সাথে যাওয়াটা কি ঠিক হচ্ছে আপনার? মানুষটা দেখতে খারাপ না, সেজন্য যাওয়াই যায়। কিন্তু কি করে? দেখুন, দরকার হলে আমার সব গহনা আপনি রেখে দিন। আমি সব কেন করব? তাও আপনার সাথে আমাকে নিয়ে চলুন প্লিজ, তাড়াতাড়ি করুন। এরপর আমি কোনো উপায় না পেয়ে মেয়েটিকে নিয়ে বাস কাউন্টারে এলাম। তারপর যখন টিকিট কাটবো তখনই ওখানে কিছু লোক মেয়েটিকে খোঁজার জন্য আসে, তাই আমি ওকে নিয়ে লুকিয়ে পড়লাম। ওরা তো চলে যায়। কিছুক্ষণ দেখার পরে বাসে যাওয়াটা রিস্ক হয়ে যায়, সেজন্য আমরা কমলাপুর রেল স্টেশনে আসলাম। ওখানে একটা কেবিন নিলাম 2 সিটের। মেয়েটি রুমে এসে ওর বাড়ি গহনাগুলো খুলে রেখে দেয় ব্যাগে। যখন মাথার চুলগুলো ছেড়ে দেয় তখন আকাশ তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি দেখছেন? আপনাকে দেখতেছি। এর আগে কি কখনো দেখেননি? পরিচিত হলো কিছুক্ষণ আগে। হ্যাঁ তাই তো। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি কি? কি প্রশ্ন? আপনার কোনো বয়ফ্রেন্ড নেই? আপনার সে জায়গাটা নেবেন নাকি? আরে আমি তো বলিনি। তাহলে কি বলতে চলেছেন বলে ফেলুন। মেয়েটা তো বেশিরভাগ সময় 2টা কারণে বাসা থেকে পালায়। তা 2টা কারণ কি কি শুনি? হয়তো হবু হাজব্যান্ড পছন্দ হয়নি, নয়তো বয়ফ্রেন্ড আছে, তার কাছে পালিয়ে যাচ্ছেন। একটা সঠিক হয়েছে। কোনটা সঠিক? এই যে ছেলে পছন্দ হয়নি সেজন্য। কিন্তু আমার বাড়িতে তো আমাকেই কেউ চেনে না, সেখানে আপনাকে নিয়ে উঠবো কিভাবে সেটাই ভাবছি। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আসলে আমি 8 বছর পর বাড়িতে যাচ্ছি। 8 বছর আগে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। কি বললেন? সত্যি বলছি। তাহলে হঠাৎ এই 8 বছর পরে যাচ্ছেন, আর ওনারা কেন বের করে দিল? বড় ভাইয়ের বিয়ে, সেজন্য যাচ্ছি। তাছাড়া আমার অতীত অনেক ভয়ঙ্কর। তাহলে এই 5 ঘন্টা জার্নিতে আপনার অতীত আমাকে বলুন। তার আগে আপনার সম্পর্কে বলুন। ঠিক আছে, তবে আমার সম্পর্কে শুনে আবার উল্টাপাল্টা কোনো রিয়াকশন করা যাবে না। আচ্ছা বলুন, শুনতেছি। ইরা ওর কাহিনী বলতে শুরু করে। আকাশও সবটা শুনতে থাকে। আসলে ইরার বাবা একজন ব্যবসায়ী। বাকিটা ইরার মুখ থেকে শুনে আসি। আমি বাবা মার একমাত্র আদরের মেয়ে। তাহলে এই আদরের মেয়েকে তার অপছন্দ পাত্রের সাথে কেন বিয়ে দেওয়ার জন্য রাজি হলো? আসলে ছেলেটা আমার আব্বুর বিজনেস পার্টনারের ছেলে, সেজন্য ওনারা ঠিক করেছে আমাদের বিয়ে দিয়ে দিবে। ওনাদের সম্পর্কটা আরো মজবুত করবে। এই কারণে আপনি পালিয়ে এসেছেন? ঠিক ধরেছেন, তবে আমাকে পালাতে আমার বান্ধবী সাহায্য করেছে। এমনিতে আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আপনার কাহিনী তো তাহলে দেখি ট্রেন ছাড়ার আগে শেষ হয়ে গেল। আমার তো আর অতীত নেই, সেজন্য তাড়াতাড়ি শেষ হলো। তা আপনার বর্তমান বলুন, তারপর অতীত শুনবো। আমি একটা কোম্পানিতে জব করি, মাসে 40,000 টাকা বেতন। পরিবারে কে কে আছে তা অতীত জানার পরেই বুঝতে পারবেন। এতে তো সংসার চালিয়ে নেওয়া যাবে। তা হতে যাবে। এবার অতীত বলুন। অতীত জানাটা কি বেশি প্রয়োজন? অবশ্যই, আমি জানতে না চাইলেও পাঠক পাঠিকারা তো জানতে চায়। তার আগে আপনি বসুন, আমি কিছু খাবার কিনে আনি। আপনি তো মনে হয় তেমন কিছুই খাওয়া পড়েনি। আসলে ক্ষুধা তো লেগেছে, কিন্তু টাকা নেই বলে খাওয়া হয়নি। আর গহনাগুলো বিক্রি করতে গেলে এখন জানাজানি হয়ে যাবে। আচ্ছা আপনি বসুন, আমি আসতেছি। ট্রেন থেকে নিচে নামে। আসলে বাংলাদেশের ট্রেন কখন আসবে তারও কোনো নির্ধারিত সময় নেই, আর ছাড়বে কখন তারও কোনো ঠিক নেই। খাবার নেওয়ার জন্য স্টেশনে বাহিরে আসে। খাবার কিনে ট্রেনে উঠতে যাবে, তখনই একটা ছেলের সাথে ধাক্কা লেগে যায়।
ওই তুই কি চোখে দেখিস না? আসলে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো, সেজন্য দেখতে পাইনি। এরপর থেকে যেন এরকমটা না হয়। এরপর আমাদের তো দেখাও হবে না, সেজন্য এরকমটা হবেও না। এদিকে ট্রেনে ইরা তো বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা ওই ব্যাটা আমাকে একা রেখে পালিয়ে যাবে না তো? কিন্তু ব্যাগটা তো এখানেই। আচ্ছা ব্যাগ খুলে দেখবো কি ভিতরে কি আছে। না থাক, অন্য কারো ব্যাগ না দেখাই ভালো। ছেলেটার থেকে একটু দূরে এসে বুঝতে পারে আকাশের হাতে থাকা চেইনটা নেই। তখন বুঝতে বাকি রইল না ওটা একটা পকেট মার ছিল। সেজন্য কোনো কিছু না ভেবে ট্রেনে এসে বসে। ইরাকে খাবার দেওয়ার জন্য হাত বাড়ায়, তখন ইরা দেখে আকাশের হাতে রক্ত। আপনার হাতে রক্ত কেন? কি বলেন, রক্ত আসবে কি করে? এই যে তাকিয়ে দেখেন। এই বলে ইরাও শাড়ির আঁচল ছিঁড়তে যাবে, কিন্তু শক্ত বলে পারছে না। যা খেয়াল করে বাংলা সিনেমা মনে হয় অনেক দেখেন। কি করে বুঝলেন? এই যে শাড়ির আঁচল ছেঁড়ার চেষ্টা দেখে। কিছু বেঁধে না দিলে রক্ত তো পড়তেই থাকবে। আকাশের ব্যাগ থেকে কিছু ব্যান্ডেজ বের করে দেয়, যা ইরা আকাশের হাতে সুন্দর করে বেঁধে দেয়, একদম ডক্টরের মতো। খাওয়া শুরু করেন। ইরা তো খাবার খেতে থাকে, মাঝে মাঝে আকাশকেও খাইয়ে দিতে থাকে। একটা অপরিচিত ছেলেকে খাইয়ে দিচ্ছে, তাও ইরার এতটুকু খারাপ লাগছে না। দুজনের খাওয়া হয়ে এলে এবার আপনার অতীতের কথা বলা শুরু করুন। তাহলে চলুন বন্ধুরা, 8 বছর আগের কাহিনী আমরা শুরু করি, তবে বেশি বড় করব না। অতীত। তোকে যে বলেছি বাজার করে নিয়ে আসার জন্য, তুই বাজার না করে পড়ে ঘুমাচ্ছিস কেন? সবে তো মাত্র সকাল 8টা বাজে। তুই বাজার নিয়ে আসলেই তো রান্না করে ফেলতে পারবো। তুমি ভাইয়াকে বলো। ও ভার্সিটিতে যাবে, তুই যা বাজার করে আয়। আমি পারবো না। আমি কিন্তু তোর বাবাকে বলে দিব। কথায় কথায় বাবাকে ডেকে আনো কেন? তুমি জানো না ওই মানুষটা আমাকে সহ্য করতে পারে না? তোকে সহজভাবে বললে তো কোনোভাবেই তুই শুনিস না। তুমি জানো এই পরিবারে তুমি ছাড়া আর কেউ আমাকে ঠিকমতো দেখতে পারে না, তারপরে তুমি ওদের ভয় কেন দেখাও আমাকে? তোর বাবা তো বাজারে যাবে না, তোর বড় ভাই তো ভার্সিটিতে যাবে, সেজন্য তোকে যেতে হবে। ঠিক আছে, দাও টাকা আর ব্যাগ। তবে আমি বুঝি না, আমি তোমাদের আজও আসল ছেলে তো? এটা আবার কি ধরনের কথা আকাশ? তুমি ছাড়া বাকি দুজন আমার সাথে যে আচরণ করে, এতে তো আমার ওইটাই মনে হয়। আরে তেমন কিছু না, তুই ছোট বলে এরকম করতেছে সবাই। সত্যি আমি তোমাদের ছেলে তো, নাকি ভাইয়া তোমাদের একমাত্র ছেলে? মার খাবি এখন, বাজার করে আয়, আমি ততক্ষণে বাকি কাজগুলো করে নিচ্ছি। বাজারে চলে আসে, বাজার করে বাসায় ফিরে ওর মায়ের থেকে ব্যাগ দিয়ে, মা আমিও কলেজে গেলাম। ঠিক আছে, ফিরে আসবি তাড়াতাড়ি। আচ্ছা আম্মু। 7 দিন পরে আকাশের মা আসে ওর কাছে এসে, তোকে একটা কথা বলার ছিল। কি কথা? তোর মামা আর মামাতো বোন আসবে। তো আমি কি করব? তোকে ড্রয়িং রুমে ঘুমাতে হবে। আমি কেন বাইরে ঘুমাবো? তোর মামা মামাতো বোন ওই রুমেই ঘুমাবে, সেজন্য ওনারা থাকা পর্যন্ত তোকে বাহিরেই ঘুমাতে হবে। ঠিক আছে। বিকালে ওর মামাতো বোন আসে সাথে ওর বাবা আসে। ওনারা এসে ড্রয়িং রুমে বসে পড়ে। সাথী চলে আসে আকাশের রুমে। সাথী আসাতে আকাশ বের হয়ে আসতে যাবে, তখনই, কোথায় যাচ্ছিস তুই? বাইরে যাচ্ছি আমি। আমি এসেছি তোর সাথে কথা বলার জন্য, আর তুই কিনা বাইরে চলে যাচ্ছিস। তুই আর আমি রুমে থাকলে অনেক অনেক রকম কথা বলবে। কেউ কিচ্ছু বলবে না। তাছাড়া আমি আর তুই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, যদিও তোর থেকে 2 বছর ছোট হই আমি। এখন আর ছোটবেলার কাহিনী কিন্তু একরকম না। এই বলে বের হতে যাবে, তখনই সাথী আকাশের হাত ধরে ফেলে, যা রিয়াদ দেখে ফেলে। রিয়াদ হলো আকাশের বড় ভাইয়ের নাম। কি হচ্ছে এখানে? আর সাথী, তুই ওর হাত কেন ধরে আছিস? দেখো না ভাইয়া, আমি এসেছি ওর সাথে গল্প করার জন্য, আর ও কিনা চলে যেতে চাইছে এখান থেকে। কি রে, তুই ওর সাথে গল্প করলে সমস্যা কি? গল্প করতে তো সমস্যা নেই, পরে তোমরাই তো বলবে আমরা এক রুমে কি করতেছি। বেশি বুঝে গেছিস তুই। আচ্ছা ভাইয়া তুমি যাও, আমরা কিছুক্ষণ গল্প করি। রিয়াদ চলে যাওয়ার পরে ওরা গল্প করতে থাকে। রাতে খাবার খেয়ে আকাশ এসে বাহিরে ঘুমাতে থাকে। এভাবে 3 দিন কেটে যায়। তারপরে, ফুপু, ও ফুপু, কি হয়েছে বল? আকাশকে বলো না আমাকে নিয়ে কোথাও যেন ঘুরে আসে। আশেপাশে তো ঘোরার তেমন জায়গাও নেই, অনেক দূরে যেতে হবে। সমস্যা নেই, আমি যেতে চাই। আচ্ছা আমি বলে দিব আকাশকে। ঠিক আছে ফুপু। সকালে সাথীকে নিয়ে বের হয় ঘুরতে। অনেকটা সময় নিয়ে ওরা ঘোরাঘুরি করে। কিছুক্ষণ পরে, আমাকে কোলে নিতে পারবি?
আমি কেন তোকে করে নেব? আমি যে হাঁটতে পারছি না। তাহলে এখন আমি কি করব? তুই একটু কোলে নিয়ে হাঁট, তারপর বাকিটা আমি চেষ্টা করে নিব। কোনো দরকার নেই। নিয়ে একটু, আমি যে হাঁটতে পারছি না। সাথীর অনেক কাকুতি মিনতি করার পরে কোলে নেয়, তবে বেশিক্ষণ ডাকতে পারিনি, এর আগেই রেখে দেয়। নামিয়ে দিলি কেন? আমার কি শক্তি আছে নাকি বাংলা সিনেমার নায়কদের মতো যে তোকে কোলে নিয়ে হাঁটতে থাকবো এতক্ষণ ধরে? আচ্ছা চল এবার বাসায় ফিরে যাই। ঠিক আছে। তোকে একটা কথা বলার ছিল। কি কথা? আকাশ, আমি তোকে অনেক পছন্দ করি। তোর বয়স কত হবে সেদিকে দেখেছিস? এই বয়সে ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করে না? ভালোবাসার কথা বলতে লজ্জা নয়, সাহস লাগে, বুঝলি? আমি কোনো কথা বাড়াতে চাই না, বাসায় চল এখন। না, আমি যাব না। না এলে আমি তোকে একা রেখে চলে যাব। আমিও ফুপুকে বলে দিব। আকাশ তো ওর বাবাকে একদম সহ্য করতে পারে না, কেননা আকাশের বাবা তো আকাশকে তেমন গুরুত্ব তো দূরের কথা, নিজের ছেলে বলে ঠিক মতো পরিচয়টুকুও দিতে চায় না। সেই জন্য রাগে সাথীকে থাপ্পড় দেয়। তুই আমাকে মারলি? এবার যদি আরেকটা কথা বলিস এই নদীতেই তোকে ধাক্কা মেরে ফেলে চলে যাব। সাথী তো আসতেই চাইছে না, আকাশ অনেক জোর করায় ওরা বাসায় আসে। এদিকে কয়েকটা দিন থাকে, সাথী আবারও চলে যায়। 2 দিন পর। আকাশ, তোর পড়াশোনা বন্ধ করে দিতে হবে। কেন আব্বু, আমি কি করলাম? একসাথে তোদের দুজনকে পড়ানো সম্ভব না আমার পক্ষে। আব্বু আমি তো অনেক ভালো রেজাল্ট করেছি, ভাইয়ার দেখো, তাহলে আমাকে কেন পড়াশোনা থেকে বঞ্চিত করছো? এখন তুই কি বলতে চাস? রিয়াদের পড়াশোনা আটকে রেখে আমি তোর পড়াশোনা চালাবো? আমি তো একবারও তা বলিনি আব্বু। কথাটা বলার পরই আব্বু আমাকে 2টা থাপ্পড় দিল। এতে এতটা কষ্ট পেয়েছি যা বলার বাহিরে। সেজন্য রুমে এসে কান্না করতে থাকলাম। রাতে আম্মু খাবার খাওয়ার জন্য রাখতে আসে, তখন ওনাকে সবটা বলি। আচ্ছা আম্মু, আমাদের কি টাকা পয়সার অভাব আছে যে আমাকে পড়াশোনা করানোর মতো তোমাদের কাছে টাকা নেই? আমি এই ব্যাপারে জানি না, তবে রিয়াদের কথা মতো তোর আব্বু এই কাজটা করেছে। ভাইয়া আব্বুকে বলেছে? হ্যাঁ, রিয়াদ চায় না তুই পড়াশোনা করিস। কিন্তু কেন আম্মু? তা আমি জানি না, তবে তোর বাবাও যে রিয়াদের মধ্যে কি এমন পেল যে ওর কথাই শুধু ভাবে। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি তোর বাবার সাথে এই নিয়ে কথা বলবো। সত্যি বলবে তো? বলবো। এখন খেতে আয় তাড়াতাড়ি করে। নিচে নেমে খাবার খেয়ে নেয়। এদিকে আকাশের মা কথা বলেও কোনো লাভ হলো না, সেজন্য নিরাশ হয়ে ওনাকে ফিরতে হলো। 2 দিন পরে সাথী আবারও আসলো আকাশের বাসায়, কিন্তু আকাশকে দেখতে পায়নি, সেজন্য ছাদে আসে। কিরে, মন খারাপ কেন তোর? আমার মনে হয় আর পড়াশোনা করে হবে না। কেন, কি হয়েছে? আকাশ সাথীকে সবটা বলতে থাকে। সবটা শুনে সাথী কি যেন ভাবতে থাকে। ভাবনা শেষ হলে, আচ্ছা আমি নিচে গেলাম, তুই চলে আসিস। ঠিক আছে, যা তুই। সাথী নিচে এসে রিয়াদের সাথে কথা বলতে থাকে। কথা বলা হলে, তাহলে এই কারণ? ঠিক ধরেছিস। তা আমাকে কি করতে হবে? শুধু ছোট্ট একটা অভিনয় করতে হবে। কি রকম অভিনয়? মাথাটা এই দিকে নিয়ে আয় বলতেছি। সাথী মাথাটা একটু সামনে এগিয়ে দিলে রিয়াদ কিছু বলতে থাকে। কথাটা শুনে সাথীর প্রথমে খারাপ লাগে অনেক, কিন্তু রিয়াদের কথায় রাজি হয়ে যায়। তাহলে কাজটা করবি কখন? আজকের দিনটা থাক, কাল করব। নিজেকে তো একটু প্রিপারেশন নিতে হবে। এই না হলে আমার মামাতো বোন। এই বলে ওরা দুজন হাসতে থাকে। পরের দিন সাথী আকাশের রুমে আসে, এসেই আকাশের পাশে বসে। এরকম ভাবে পাশে বসাতে, কিরে এত জায়গা থাকতে এখানে কেন বসলি? আমাকে যেখানে খুশি সেখানে বসবো, তাতে তোর কি? বাহ, কয়েকটা দিন আগেও তো আমার জন্য পাগল ছিলি, আর আজকে সব সুর পাল্টে গেল। তোর কি মনে হয় সেই সব নিয়ে আমি দুঃখ করে বসে থাকবো? সেটা তো আমি বলিনি, যা বলার তাড়াতাড়ি করে বল, আমি বের হব। তোর সাথে কিছু কথা আছে। কি কথা বল। ভোগ করবি আমাকে? ভোগ মানে? কিসের ভোগ? যেমনটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড করে থাকে। নোংরামি ছাড়া আর তোর মাথায় কি ভালো কিছু আসে না? আপাতত আসছে না। এই বলে আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর বাংলা সিনেমার মতো অভিনয় করে চেঁচাতে থাকে, কে আছো, আমাকে বাঁচাও। সাথীর চিৎকার আওয়াজ শুনে রিয়াদ ওখানে চলে আসে। এসে তো আকাশকে মারতে থাকে। সাথী তো একপাশে দাঁড়িয়ে মজা নিতে থাকে। কিছুক্ষণের মধ্যে আকাশের বাবা মা দুজনেও রুমে আসে। ছি আকাশ, তুই এরকম একটা কাজ করবি আমি তো ভাবতেও পারিনি। বিশ্বাস করো আম্মু, আমি এরকম কোনো কিছুই করিনি। সাথী আমাকে ফাঁসানোর জন্য এরকমটা করেছে। সাথী কেন তোর জন্য এরকমটা করতে যাবে? কারণ সাথী আমাকে ভালোবাসে, আমি ওর প্রস্তাবে রাজি হইনি, সেজন্য ও এরকমটা করেছে।
ফুপা ও মিথ্যে বলছে, আমি এগুলো কোনোটাই করিনি, ও আমাকে রুমে একাবে। কথাটা বলতে বলতে ন্যাকা কান্না জুড়ে দেয়। এদিকে রিয়াদ তো আকাশকে আগেই মেরেছে অনেক, সেই জন্য নতুন করে আর কিছু করার নেই। তুমি সাথীর বাবাকে আসতে বলো। এই কথাটা কি জানাজানি হলে সাথী আর আকাশের দুজনের জন্যই ভালো হবে না? তার চেয়ে বরং ব্যাপারটা আমাদের মধ্যেই থাকুক। কিন্তু সাথীর দিকটাও তো দেখতে হবে। আমি আকাশ আর সাথীর বিয়ে দিব কয়েকটা বছর পরেই। ফুপু, আমি তোমার লম্পট ছেলেকে বিয়ে করব না। বাবা, তুমি আকাশকে বের করে দাও এই বাড়ি থেকে। ওর ভাই থাকার চেয়ে না থাকাই ভালো। আকাশ, তুই বাসা থেকে বের হয়ে যা। বিশ্বাস করো তোমরা, আমি এইগুলোর কিছুই করিনি। সাথী, তুই কেন সত্যি কথাটা বলছিস না কাউকে? ও তো যা বলার বলেই দিয়েছে। তোর সব কিছু নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাবি 1 ঘন্টার মধ্যে। তোর মতো ভাইকে ভাই বলতেও ঘৃণা হচ্ছে। আজকের ঘটনার বাইরে কখনো কি আমাকে ভাই বলে পরিচয় দিয়েছো? আচ্ছা থাক, সে কথা। আমি বাড়ি থেকে চলে যাব। ওগো, তুমি আকাশকে আটকাও। তোমার ছেলেকে আটকাবো? আবারও কারো সর্বনাশ করে বসুক, সেটা আমি হতে দেব না। এমনটা করো না তুমি। দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা এখনই। বাসার সবাই রুম থেকে চলে যায়। সাথীর ওর ফুপুকে জড়িয়ে ধরে এখনও কান্না করার অ্যাক্টিং করে চলেছে। অন্যদিকে ব্যাগ গুছিয়ে আকাশ বের হওয়ার সময়, সাথী, এরকমটা আমার সাথে না করলেও পারতে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি। তবে এরপর আমার সামনে তুই যখন পড়বি তখন এর প্রতিশোধ আমি নিবই, মনে রাখিস। এই বলে বেরিয়ে আসি বাস স্ট্যান্ডের দিকে। এদিকে, ভাইয়া ভাইয়া অ্যাক্টিং কেমন হলো? তুই তো বাংলা সিনেমাকেও হার মানিয়ে দিলি। তা ভাইয়া, তোমাকে বিয়ে করবে তো? যখন বড় হবি তুই তখন বিয়ে করব। ঠিক আছে। এখন তো বুঝতে পারছেন ওদের প্ল্যান কি ছিল। এইদিকে ওখান থেকে আকাশ চলে আসে ঢাকায়। তারপর রাস্তায় দিয়ে হাঁটছিল, তখনই একটা গাড়ি এসে ধাক্কা দেয়। এরপর হসপিটালে নিয়ে আসে। একদিন পরে জ্ঞান ফিরে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। আমি ঠিক আছি তো? তুমি এখন ঠিক আছো? তা নাম কি তোমার? থাকো কোথায়? আমার নাম পারভেজ হোসেন আকাশ। বাড়ির ঠিকানা বলতে গিয়েও কেন জানি বলেনি। তারপর লোকটা আকাশকে নিয়ে ওনার বাসায় চলে আসে। বাসায় নিয়ে এসে আকাশের দেখাশোনা করতে থাকে, ওকে পড়াতে থাকে। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না আন্টি, আমি একদম ঠিক আছি। তারপর ওনাদের সাথে 5টা বছর কাটিয়ে দেয়। ওনারা আকাশকে নিজের ছেলের মতো লালন পালন করেছেন। কিছুদিন যেতেই, আকাশ, তুমি আর্মিতে জয়েন হবে কি? হলে তো মন্দ হয় না, তাহলে দেশের সেবা করার সুযোগ তো পাবো। আমার একটা বন্ধু আছে, ওর কাছে তোমাকে নিয়ে যাব। তারপর কি কি করতে হবে ও তোমাকে বলে দিবে। ঠিক আছে। আকাশকে নিয়ে বেরিয়ে পড়ে। তারপর ওখানে ফর্ম পূরণ করে নেয়। এরপর ট্রেনিং শুরু করে দেয়। 6 মাস দূরে ছিল সবার থেকে। এরপর ট্রেনিং শেষ করার পরে একজন মেজর হয়ে বের হয়। দিনটি আকাশের জন্য অনেক স্পেশাল ছিল, সেই জন্য ওর আঙ্কেল আন্টিকে বলতে থাকে। ওনারা তো আগে থেকেই সবটা জানতো, কিন্তু আকাশ যে মেজর হবে সেটা জানতো না। সত্যি আমরা অনেক খুশি হয়েছি আকাশ। আকাশ, সত্যি তুমি অনেক ভালো একটা জব পেয়েছো। সবকিছু তো আপনাদের দোয়াতে হয়েছে। আপনারা যদি না থাকতেন আমি তো এই পর্যন্ত আসতেই পারতাম না। তা তোমার জয়েন কবে? এই তো 1 মাস পরে। এই কয়েকটা দিন আমি তোমাদের সাথে কাটাবো। সেটা তো কাটাবে। 1 মাস পরে আকাশ ওর আঙ্কেল আন্টিকে বিদায় দিয়ে চলে আসে ক্যাম্পে। ওখানে 2 মাস আরও কিছু ট্রেনিং করার পরে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে নেয়। 2 মাস পরে আকাশের কাছে খবর আসে ওর আঙ্কেল আন্টি দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই দিন ঢাকায় ফিরে ওনাদের লাশের সামনে অনেক কান্না করেছিল, কেননা ওনারা আকাশকে নিজের আপন ছেলের মতো দেখেছিল। এরপর ওনাদের দাফন করা হয়। তার 1 মাস পরে আকাশ ঠিক হয়ে আবারও ক্যাম্পে আসে। আকাশ, তুমি এখন কেমন আছো? জি স্যার, অনেকটা ভালো আছি। তোমার আঙ্কেল আমার বন্ধু ছিল, ও মৃত্যুতে আমিও অনেক দুঃখ পেয়েছি। আমি সবটা জানি স্যার। এখন তাহলে একটা মিশনে যেতে হবে। আমি তাহলে তৈরি হয়ে নিচ্ছি। এদিকে আকাশ তৈরি হয়। তবে আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি, আকাশের আর্মির বিষয়টা কিন্তু আপনাদের শুধু বলেছি। এই ব্যাপারে ইরা কিন্তু কোনো কিছুই জানে না। গল্পটা বোঝার সুবিধার্থে আপনাদের বলেছি। এখানে আকাশের অতীত শেষ হলো, বর্তমান। সত্যি আপনার অতীত শোনার পরে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি আজও ওনাদের অনেক মিস করি। তা তো করবে, বাবা মা তো তোমার যত্ন করেছে, কিন্তু তুমি তো পারোনি তেমন কিছু ওনাদের জন্য করে যেতে। এটাই তো বড় ব্যর্থতা। আচ্ছা, আর কতক্ষণ লাগবে আমাদের? এই তো 10 মিনিট।
আগে আপনার জন্য কিছু জামা নিতে হবে, তারপর আপনাকে নিয়ে যাব। তবে একটা কথা বলার ছিল। কি কথা বলুন? আমার পরিচয় কিন্তু কাউকে বলবেন না। কিন্তু আমরা তাহলে ওই বাড়িতে ঢুকবো কিভাবে? ভিডিও ম্যান হয়েই ঢুকবো। আচ্ছা, যদি ওনাদের পরিচয় না দেওয়ার ইচ্ছে থাকে তাহলে ওই বাসায় আসার কি দরকার ছিল? আমি যা সন্দেহ করতেছি ওটা সঠিক হয়েছে কিনা তাই দেখব। এর বাইরে আমার এখানে 3 দিনের একটা কাজ আছে, ওই কাজটা করব। ঠিক আছে। 10 মিনিট পরে ওরা ট্রেন থেকে নেমে একটা শপিংয়ে আসে। ওখানে ইরার জন্য 3টা জামা আর যাবতীয় কিছু নেয়। তারপর ওখানে একটা হোটেলে চলে আসে। রুমে ওরা এসে, আপনি তাহলে শাড়ি চেঞ্জ করে নিন, আমি বাইরে আছি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, এখান থেকে আপনার বাসা কত দূরে? এই তো 2 কিলোমিটার দূরে। আচ্ছা, আপনি ঠিক হয়ে জানেন আমাকে? রুমের বাহিরে দাঁড়িয়ে আছে। 10 মিনিট হয়ে গেল কিন্তু ইরা এখনো কিছু বলছে না। এদিকে বাহিরে দাঁড়ানোর কারণে অনেকে অনেক কিছুই বলে। সেই জন্য রুমে এসে আকাশ নিজেকেই অবাক হয়ে যায়। ইরা তো চিৎকার করতে যাবে, তখনই আকাশ এসে মুখটা চেপে ধরে। চিৎকার করলে সবাই কিন্তু বুঝে যাবে। আপনি এত তাড়াতাড়ি রুমে কেন আসলেন? একটা শাড়ি খুলতে এতক্ষণ লাগে নাকি? শাড়ি তো খুলে ফেলেছি, নিজেও খুলে ফেলেছি, ব্লাউজটাও খুললাম, আর আপনি এর ভিতরে এসে পড়লেন। সরি, আমি বুঝতে পারিনি, আমি বাইরে গেলাম। এখন আর বাইরে এসে কাজ কি? যা দেখা সব তো দেখিয়ে নিলেন। এখন বাইরে এসো কোনো কাজের কাজ হবে না তো। এসেছেন যখন তখন বলুন তো কোন জামাটা পরবো। আপনি নিজের দিকে তাকান একবার, কোনো অবস্থায় আছেন? এরকম আর কিছুক্ষণ দেখলে তো অনেক কিছু গড়ে যেতে পারে। এত ভয় পাচ্ছেন কেন? আমাকে দেখেছেন, এতে আমি ভয় পাচ্ছি না, উল্টো আপনি ভয় পাচ্ছেন। সব তো দেখিয়ে নিলেন, এখন বাইরে এলে তো সবটা ঠিক হয়ে যাবে না? তাই বলুন কোনটা পরবো। আকাশ একটা জামা পছন্দ করে দেয়। সেই জামাটা পরে নেয় আকাশের সামনে। সবটা পরার পরে, একটা কথা। কি কথা? এই ঘটনা কিন্তু কাউকে বলা যাবে না। যাই হয়েছে নিজেদের মধ্যে থাকাটাই ভালো। তবে এই প্রথম কোনো ছেলে আমাকে এভাবে দেখেছে। সত্যি বলছেন তো? তো আপনার কি মনে হয় আমি ইচ্ছে করে যাই নাকি? আমি তো বলিনি। আচ্ছা, আবার গোমান কিছুক্ষণ এখানে। চলেন একসাথে বিছানা ঘুমাই, মাঝখানে এই কোলবালিশ দেওয়া থাকবে। ইরার জোড়াজড়িতে বিছানায় 2 প্রান্তে দুজনে শুয়ে পড়ে। কিন্তু রাতে কি আর বালিশ থাকে? ঘুমের মধ্যে ইরা কখন যে আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় তাও নিজেও জানে না। সকালে আকাশের বুকে নিজেকে আবিষ্কার করে ইরা। এতে ওর চোখ তো বড় বড় হয়ে যায়। ওই ব্যাটাকে যতটা ভালো মনে করেছিলাম ওই ব্যাটা দেখি ততটাই খারাপ। সুযোগ বুঝে ঠিকই আমাকে জড়িয়ে ধরে নিল, লুচ্চা ব্যাটা কোথাকার। গালাগালি দেওয়ার পরে যখন আকাশের বুক থেকে উঠে বিছানায় বসে তখনই নিজের প্রতি নিজেই আফসোস হয়। হে কি, উনি তো ওনার জায়গায় শুয়ে আছে, আমি তো উল্টো ওনার বুকে। হায় আল্লাহ, এত বড় ভুল করলাম কি করে? এ কি, আমার লিপস্টিকের দাগ ওনার ঠোঁটে আর ঘাড়ে এলো কি করে? তার মানে কি রাতে আমি ওনাকে, ইস কি আকামটা না করে ফেলছি। ওই ব্যাটা ঘুম থেকে ওঠার আগে এই দাগগুলো আমাকে মুছে ফেলতে হবে। যে ভাবা সেই কাজ। পানি দিয়ে সব দাগ উঠিয়ে নিল। আকাশ তো বুঝতেই পারেনি। দাগ ওঠানোর পর, যাক এবার নিশ্চিত হওয়া গেল। ইরা চলে যায় গোসলে। এদিকে আকাশ নিজেও ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। দরজা ছিল খোলা, সেই জন্য ভেতরে ঢুকে যায়। ওই সময়ে ইরা আকাশকে দেখে চিৎকার আর করল না। আপনি ভিতরে দরজার লক কেন করলেন না? আসলে বাসায় তো আমি দরজা একটু খোলা রেখে গোসল করি, তার উপর আমার রুমে দরজা আটকানো থাকে। বহু বছরের অভ্যাস তো, সেজন্য ভুল হয়ে গেছে। তবে এই নিয়ে 2 বার হয়ে গেল। 2 বার কি হলো? এই যে আমাকে দেখে ফেলা। সেগুলো আপনার দোষে হয়েছে। গোসল করে বেরিয়ে আসুন, আমাকে বের হতে হবে। আচ্ছা 10 মিনিট পরে আসুন, সাবান প্রায় দেওয়া শেষ। বেরিয়ে বসে পড়ে। সাথে কাউকে কল দেয়। কল দিয়ে কিছু বলতে থাকে। কথা শেষ হলে, আমাকে তাড়াতাড়ি করে রেজাল্ট জানাবেন। আজকের দিনটা সময় দিন, আমি জানিয়ে দেব। ঠিক আছে স্যার। এদিকে দুপুরবেলায় আকাশ বের হবে, তখন ইরা ওর সাথে যাওয়ার জন্য বায়না ধরে। সেই জন্য ওকেও সাথে করে নিয়ে আসে। দুজনে দুপুরের খাবার বাহিরে খায়। এরপর আকাশ রওনা দেয় ওর বাড়ির দিকে। এতগুলো বছর পরে আসলেও বাড়ির রাস্তাগুলো কিছুটা চেঞ্জ হয়েছে। আচ্ছা আমরা যাচ্ছি কোথায়? আমার বাড়িতে। এখানে এসে নিজের পরিচয় দিবেন নাকি? পরিচিত দিব না। তাহলে ওখানে এসে কি করবেন? আমার ছোটবেলার বন্ধু, ওর কাছে যাব। ও আচ্ছা, তাই বলুন।
ওরা বাড়ির কাছাকাছি এসে নেমে যায়। তারপর আবিরকে কল করে। আবিরও চলে আসে। আবির আকাশকে দেখেই জড়িয়ে ধরে। অনেক বছর পরে তোকে দেখা, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, তা তুই কেমন আছিস? আমি আছি ভালোই। তা তোর সাথে উনি কে ভাবি? আকাশ কিছু বলতে যাবে তার আগেই, জি আমি ওনার বউ হই, আর আপনি আমাকে ভাবি বলে ডাকবেন। সত্যি বন্ধু, ভাবি কিন্তু অনেক কিউট আছে। শালা তোর বউকে কিন্তু আমি সব বলে দিব। না রে দোস্ত, এরকমটা করিস না। আচ্ছা শুন, তা কিছু কি জানতে পেরেছিস তুই? পেয়েছি। কি কি বল আমাকে। আমার বাসায় আর তারপর বলতেছি। আবিরের বাসায় আসে। আকাশ আর আবির কথা বলতে থাকে। এদিকে ইরা আবিরের বউয়ের সাথে কথা বলতে থাকে। শোন, আমি তোকে ভিডিও ম্যান হিসেবে ঢুকিয়ে দিতে পারবো, তবে একটা কথা। আবার কি কথা? তোর ভাই কিন্তু অনেক ডেঞ্জারাস হয়ে গেছে। সব খবর নেই তো আমি এসেছি এখানে। আমিও দেখতে চাই ও কোন মেয়েকে বিয়ে করবে। আমি খোঁজ নিয়ে দেখবো কি? বিয়ের দিনই না হয় দেখে নেব। এখন ওই বাসে আমাকে ঢোকানোর ব্যবস্থা কর। তুই কোনো চিন্তা করিস না। ওরা যে ভিডিও ম্যানকে বলেছে, আমি ওর সাথে কথা বলে তোকে ওনার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে পাঠিয়ে দিব। তাহলে তো ভালোই হয়। তুই বরং হোটেলে না থেকে আমার বাসায় উঠে যা। এতে তোর অসুবিধা হয়ে যাবে? পাগল নাকি তুই? আমি যে তোর বাসায় মাসের পর মাস থেকেছি। ওরা তো তুই একা ছেলে, এখন আমার সাথে একটা মেয়েও আছে। তবে দোস্ত, মেয়েটাকে ভালো মনে হচ্ছে, তুই ওকে বিয়েটা করেই ফেল। মেয়েটা অসহায়, এরকম অবস্থায় আমি ওকে কিছু বলা মানে ভাবতে পারে আমি ওর অসহায়তার সুযোগ নিলাম। তুই আমার বাসায় চলে আয়। আচ্ছা কাল চলে আসবো। তুই বরং তোদের লাগেজগুলো নিয়ে আয়, ইরা এখানে থাকুক। আচ্ছা ওর সাথে কথা বলে নিয়ে আগে। ইরাকে ডেকে ওর সাথে কথা বলতে থাকে। কথা বললে ইরাও রাজি হয়ে যায়, কেননা কথা বলার জন্য একজন মানুষ যে পেয়েছে। তো আপনার কি কি আনতে হবে বলুন। সব কিছু তো আপনি দেখেছেন, ওইগুলো নিয়ে আসবেন, কোনো কিছু আবার ফেলে রেখে আসবেন না। আচ্ছা যাচ্ছি তাহলে। হোটেলে এসে সবকিছু গুছিয়ে নেয়। তারপর সেগুলো নিয়ে আবিরের বাসায় আসে। দেখুন তো সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে, তবে এগুলো একটু ভাঁজ করে আনতে তো পারতেন। আপনার কি লজ্জা শরম নেই? থাকবে কি করে, সব তো আপনিই দেখে নিলেন। আচ্ছা আপনি থাকেন, আমি গেলাম, 2 ঘন্টা পরে ফিরে আসবো। এই বলে চলে আসে ভিডিও ম্যানের কাছে। সে তো রাজি হচ্ছিল না, কিন্তু আবির বলাতে রাজি হলো। দেখুন, রিয়াজ কিন্তু অনেক ভয়ঙ্কর। উনি যদি জানতে পারে আমার দোকানের সাথে আমাকেও মেরে ফেলবে। চিন্তা করবেন না, কিছু জানতে পারবেন না। অনেক কিছুর পরে লোকটাকে বোঝাতে পেরেছে। তার সাথে আকাশ এবার ওর প্ল্যান অনুযায়ী ওর লোকেদেরও তৈরি করে ফেলে। এইদিকে ওই দিকের কি খবর? কোন দিকে বস? ওখানে যে অস্ত্র নিয়ে যাওয়ার কথা, লোকজন পৌঁছলো কিনা সেটা কি চেক করেছিস? জি বস, সব চেক করা শেষ। আচ্ছা শোন, আমার বিয়ের আগের দিন তোরা ওই জায়গাগুলোতে বোমাগুলো রেখে আসবি। তারপর কি করব? বিয়ের দিন রিমোটের সাহায্যে সবগুলো বোমা ফাটাবি, এতে কেউ সন্দেহ করবে না। এতগুলো বছর ধরে কেউ সন্দেহ করছে না, ওই দিন তো বাদই দিলাম। তাও সাবধানে থাকিস। ঠিক আছে বস। এদিকে বিয়ের দিন এগোতে থাকে। অন্যদিকে আকাশ কল করে জেনারেলকে। হ্যাঁ আকাশ বলো। স্যার এখানকার পুলিশ স্টেশনে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু পুলিশ ছাড়া তুমি কিভাবে কি করবে? আপনি 15 জন অফিসার পাঠিয়ে দিন, বাকিটা আমি দেখে নেব। পুলিশের উপরে মুঠো ভরসা করা যাবে না, ওরা দেখা যাবে টাকা খেয়ে ওদের আগেই সাবধান করে দেবে। বুঝতে পেরেছি। আচ্ছা আমি লোক পাঠিয়ে দিব, তুমি চিন্তা করো না। ওদের কিন্তু জীবিত ধরতে হবে। তারপর আমি ওই থানার দায়িত্ব যে আছে তার একটা ব্যবস্থা করেই ছাড়বো। রাখছি স্যার। কল কেটে বাসার ভিতরে আসে। তখনই এরা ওখানে আসে। একটা কথা বলবো কি? কি কথা? আমি কি ওই বিয়েতে আসবো? যেখানে বিয়ে হবে না সেখানে তুমি এসে কি করবে? বিয়ে কেন হবে না? তাছাড়া আমি তো বিয়ে দেখার জন্য আসবো না। তাহলে আর কেন আসতে চাইছো? সাথীকে দেখার জন্য। সাথীকে হঠাৎ করে তোমার এত দেখার আগ্রহ হলো কেন বলো তো? দেখতে এই জন্য চেয়েছি, কেমন দেখতে ওই মেয়ে যে তোমাকে এত বড় একটা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। ওইগুলো অনেক পুরনো দিনের গল্প, এখন এইসব বলার কোনো মানে নেই। তারপরও আমি দেখে আসবো আবির ভাইয়ের বউর সাথে। সত্যি তো? সত্যি। এখানকার পরিস্থিতি তো গেল সামাল দেওয়া। অন্যদিকে একটু পরে রিয়াজের লোকেরা স্কুল কলেজে বোমা রেখে আসে, যা আকাশ আগে থেকেই জানতো। সেই জন্য লোক দিয়ে সেগুলো আগেই সরিয়ে নেয়। বিয়ের দিন আবির আর ওর বউয়ের সাথে ইরা আসে ওখানে। ইরা তো বাড়ি দেখে অবাকই হয়। এত বড় বাড়িতে থাকতো আকাশ?
ঠিক ধরেছ। তিনজন চলে আসে কোণে দেখার জন্য। কোণের কাছে এসে এরা মোটামুটি রাগ উঠে যায়, কেননা এই মেয়ের কারণে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে আকাশকে, সেই জন্য। আচ্ছা, কোনেকে একবার দেখেই চলে যাব। ঠিক আছে। আবি ভাইয়া, উনিকে? আমার স্ত্রী, বান্ধবী, আমাদের বাড়িতে এসেছে বেড়াতে। তোমার বিয়ে, আমরা তো এই দিকে আসব, আর ও তো একা একা রুমে থাকতে হবে, সেই জন্য নিয়ে আসলাম। ভাইয়া ভালো করেছেন, খেয়ে যাবেন আপনারা। সাথীকে দেখে ইরা আবিরের বউকে নিয়ে চলে আসে বিয়ে বাড়ি থেকে। এইদিকে আসিফের সাথে আকাশ বাড়িতে প্রবেশ করে, তখনই চোখ দিয়ে কিছু ফোঁটা পানি পড়তে থাকে। এইখানে দাঁড়িয়ে না থেকে আমাদের তো ভেতরে যেতে হবে। ঠিক আছে চলো। একটা ক্যামেরা নিয়ে পুরো বাড়ির ছবি তুলতে থাকে। এতে আকাশ এসে ওর মায়ের সামনে পড়ে যায়। এতে কিছুটা নার্ভাস হয়ে যায় আকাশ। কে তুমি? আমি পারভেজ। তা এখানে তো তোমাকে চিনলাম না। যে আমি ভিডিও ম্যানের সাথে এসেছি। আচ্ছা, তুমি থাকো কোথায়? যে অন্য একটা এলাকায়। তোমার মুখটা কেমন জানি আমার অনেক পরিচিত লাগছে। কি বলেন, আমার মুখটা পরিচিত লাগছে? তা কিভাবে সম্ভব বলুন? আমার ছোট ছেলের মতো লাগছে অনেকটা। এমন সময় আকাশের বাবা পিছন থেকে ডেকে উঠল। আসছি আমি। আচ্ছা বাবা, তুমি থাকো তাহলে, আমি গেলাম। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন সাথীর রুমের সামনে আসতেই, ওই ছেলে দাঁড়া। আকাশ তো ভিতরে ভিতরে ভয় পেয়ে যায়, ওকে চিনে ফেলেছে কিনা এটা ভেবে। তাও অনেকটা ভয় নিয়ে সামনে ফিরে তাকায়। জি ম্যাডাম বলুন। তুই তো ছবি তোলার লোক, তাই না? জি ম্যাম। আমার কয়েকটা ছবি তুলে দে তো। জি তুলে দিচ্ছি। আকাশ ছবি তুলে দিচ্ছে। এদিকে সাথী বারবার আকাশের দিকে তাকাচ্ছে। এতে কিছুটা আভাস পায়। এই তোর সাথে কারোর চেহারা মেলে যাচ্ছে কেন? তা আমি কি করে বলবো? মনে হচ্ছে তোর চেহারার সাথে আকাশের চেহারা মেলে যাচ্ছে। এই আকাশ ছেলেটা কে হয় আপনার? ও আমার ফুফাতো ভাই, কিন্তু আমার জীবনের অভিশপ্ত করে চলে গেছে ও। কি বলেন? কিভাবে কি হলো? কিছুই তো বুঝলাম না। তা জেনে আপনার কি কাজ? না মানে এমনি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা। ছবি উঠাতে থাকে। ছবি উঠানোর পরে ওখান থেকে বের হয়ে আসে। সাথে ভাবতে থাকে কিভাবে কি হলো। কিছুক্ষণ পরে বিয়ের কাজ চলতে থাকে। আকাশও রেডি হয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকে অফিসার আছে 20 জনের মতো। ওরা শুধু আকাশের অর্ডারের অপেক্ষায় আছে। কিছুক্ষণ পরে কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। এবার রিয়াজ স্টেজ থেকে নামতে যাবে, তখনই আকাশ বন্দুক বের করে রিয়াজের দিকে তাক করে। মিস্টার রিয়াজ, ওখানে দাঁড়িয়ে থাকুন। নিচে নামার চেষ্টা করলে তোকে একা নিয়ে মেরে ফেলবো। কে তোমরা আর কি চাও? চাই তো তোকে। তুই তো ক্যামেরাম্যান, তোর হাতে বন্দুক কেন? আমি কে তা তুই পরেও জানতে পারবি। এখন তোকে নিয়ে যাই। এইদিকে সাথী আর রিয়াজের বাবা মা দুজনেই সামনে আসে। কি ব্যাপার, তোমরা আমার ছেলেকে ধরে নিচ্ছ কেন? তাছাড়া তোমরা কারা? আমরা কে তা পরেও জানতে পারবেন। তোমরা জানো কি তোমরা কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? আপনি হয়তো জানেন না উনি কে। তোমরা এই রিয়াজকে নিয়ে চলে যাও, বাকিটা দেখতেছি। ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওদের। ওরা যেই বন্দুক বের করে গুলি করতে যাবে, তখনই অফিসার নিজেদের আসল গেটআপে আসে, যা দেখে ওখানে থাকা সবাই অবাক হয়। সবাইকে অ্যারেস্ট করো। আমার ছেলের দোষ কি? এই ছবি আর ভিডিওগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার ছেলে কি কি করেছে। বিয়ে বাড়িতে থাকা সবাই সেগুলো দেখতে থাকে। কেউ তো বিশ্বাসই করতে পারছে না রিয়াজ এরকম কোনো কাজ করতে পারে। এটা তো ভুলও হতে পারে। গতকাল আপনার ছেলের লোকেরা এই স্কুল কলেজে বোমাগুলো রেখেছে। দেখেন এই লোকগুলো এই বিয়েতে আছে, এবার কি বিশ্বাস হয়েছে? অফিসার, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। আমি এ বোমাগুলো এখনই ফাটিয়ে দেব। তুই কি ভেবেছিস বোমাগুলো এখনো ওখানে আছে? বাবা, আমাকে বাঁচাও। তোকে কেউ বাঁচাতে পারবে না। তবে মিস সাথী, অনেক খারাপ লাগছে তাই না? আমার স্বামীকে আমারই সামনে ধরে নিয়ে যাচ্ছেন, তাহলে আমার কি হাসি পাবে নাকি? আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি ধরনের সারপ্রাইজ? এই ভিডিওটা দেখুন। এবার একটা ভিডিও দেখাতে থাকে, যে ভিডিওর মধ্যে ছোটবেলায় সাথী আর রিয়াজ যে দুজনে মিলে প্ল্যান করে আকাশকে বের করে দিয়েছে, সেই ভিডিওটা যা আকাশ রিয়াজের মোবাইলে পেয়েছিল, কিন্তু সময় সুযোগের জন্য তা বলা হয়নি। ভিডিও দেখে সাথী তো অবাক হয়ে যায়, সাথে সবাইও। আকাশের বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমার ছেলে এরকমটা করতে পারে না? তারপরও তুমি ওর কথা শুনলে না। তোমার ছেলেকে বের করে দিয়েছি, ভালোই করেছি, কিন্তু তুই কে? এই সব কিছু তোর কাছে এলো কে করে?
আমি কে তা আপনার আর জেনে কাজ নেই, তবে এইটুকু বলে রাখি, আমি আপনার বড় ছেলেকে আপনি আর জীবনও দেখতে পারবেন না, সেজন্য শেষ দেখাটা দেখে নিতে পারেন। ওই অফিসার, তুই জানিস না হয়তো তুই আমার জানিস ক্ষমতা না, কত তোকে দূরে? কারা নিয়ে যাচ্ছে? থানা থেকে বের হতে আমার 10 মিনিট লাগবে। অফিসার, ওদেরকে সবাইকে নিয়ে যাও। অফিসার ওদেরকে নিয়ে চলে যায়। অন্যদিকে পুরো পরিবার তো কান্নায় ভেঙে পড়ে। এত কিছু হয়ে গেল, তাও নিজের পরিচয় কাউকে বলছে না। আচ্ছা, শেষে আপনাকে একটা কথা বলে যাচ্ছি। কি কথা? যদি পারেন নতুন করে কাউকে বিয়ে করে নেবেন, কেননা এই রিয়াজকে আর কখনো দেখতে পারবেন না। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। যখন একটা ছেলেকে তার পরিবার থেকে আলাদা করলেন, তখন কি মনে ছিল না আপনার? আমি তো সেটা। সাথী, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ফুপু, আমি তোমার ছেলের বউ, আমাকে বের করে দিবে? তোর জন্য আমি আমার ছোট ছেলেকে হারিয়েছি। দেখো, সাথী এখন এই বাড়ির বউ, ও কোথাও যাবে না। তাছাড়া ছোট ছেলেকে আমি তো এমনিতেই সহ্য করতে পারি না। ওর কি হলো না হলো তা জেনে আমার কোনো কাজ নেই। তুমি আকাশকে কেন দেখতে পারো না? কারণ ও আমার কথা শুনতো না। আমি রিয়াজকে যেমনভাবে তৈরি করতে চেয়েছি ও তেমনভাবেই তৈরি হয়েছে, কিন্তু মাঝখানে আজ এরকমটা দেখতে হলো। ঠিক ধরেছেন, তবে একটা কথা কি জানেন, চাইলে আপনাকেও নিয়ে যেতে পারতাম, কিন্তু সম্মানের কারণে রেখে গেলাম। আর আপনি এই কার্ডটা রাখুন। কিসের কার্ড এটা? যদি কখনো আপনার ছেলেকে দেখতে ইচ্ছা হয়, এই ঠিকানা চলে আসবেন। চলি তাহলে, তবে যাওয়ার আগে আপনাকে একবার মা বলে ডাকতে পারবো কি? ওই, তুই কেন অনেকে মা বলে ডাকবি? এত কিছু হয়ে যাওয়ার পরও আপনার কথা আগের মতোই আছে। আচ্ছা, কথা বাড়িয়ে কাজ নেই, ভালো থাকবেন। ওখান থেকে চলে আসে আবিরের কাছে। ওখানে ইরাও ছিল। আচ্ছা, বিয়ে কেমন খেলে? অনেক ভালো। আচ্ছা, একটা কথা। কি কথা? আমরা এখানে কতদিন থাকবো? এই তো 2 দিন, এরপর আপনি আপনার বাসায় আর আমি আমার বাসায়। আমি বাড়িতে যাব কোন মুখে? আচ্ছা, আমি নিয়ে যাব আপনাকে। ঠিক আছে, কিন্তু বাবা তো আমাকে অনেক বকা দিবে। তার চেয়ে ভালো আমি আপনার সাথে আপনার বাসায় যাই। আমি তো একা থাকি, আর আপনি একা মেয়ে, বুঝতে পারছেন কি? আমি সব কিছু বুঝি, কিন্তু তুমি মনে হয় একটা কিছু বুঝতে পারছো না। আমি কি বুঝতে পারছি না? অনেক কিছু, যা পরে বলবো। তবে আমি তোমাকে ছাড়া অন্য কোথাও যাব না বলে দিলাম। এটা আবার কেমন কথা বলুন? অনেক অদ্ভুত কথা, তাই না? অনেক অদ্ভুত। পরের দিন আকাশের মা আসে আবিরের বাসায়। হঠাৎ ওখানে দেখে আকাশের চোখে পানি চলে আসে। তুমি আমার ছেলেটাকে বাঁচাও। আপনি কি চান রিয়াজের মতো খারাপ ছেলে জেলের বাইরে থাকুক? আমার যে একটা মাত্র ছেলে, ও যদি কাছে না থাকে আমি কি নিয়ে বেঁচে থাকবো? আপনার তো ছোট ছেলে আছে, ওই ছেলেকে আপনার মনে পড়ে না? আমি যে আমার ছোট ছেলেকে অনেক মিস করি। ও কোথায় আছে তা যে আমি জানি না। আমি জানি আপনার ছেলে কোথায়। কথাটা বলতে বলতে ইরা সামনে আসে। এদিকে আকাশ তো ইরাকে অনেক বাধা দেয়, কিন্তু তাও ইরা কোনোভাবে চুপ থাকলো না। তুমি কি জানো আমার ছেলে কোথায় আছে? এই যে আপনার ছোট ছেলে আকাশ। কথাটা শুনে আকাশের মা তো অবাক হয়ে তাকিয়ে আছে, সাথে চোখ দিয়ে পানি ফেলতে থাকে। তুমি সত্যি বলতেছো? জি মা, ও আপনার ছোট ছেলে। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করে দেখুন। তুমি কি আমার সেই ছোট ছেলে আকাশ? মায়ের এমন কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। ও নিজেও কান্না করে দেয়। কান্না শেষ হওয়ার পরে, তোকে আমি কত যে খুঁজেছি, কিন্তু কোথাও তোকে পাইনি আমি। কি করব বলো? আমাকে যে এত বড় একটা অপবাদ দিয়েছ, কোন মুখে ফিরে আসবো আমি? তাছাড়া বাবা আর ভাই তো আমাকে দেখতেই পারে না, নাই এখনো দেখতে পাচ্ছে। আমাকে তোর কাছে নিয়ে চল, আমি যে এখানে থাকতে পারবো না। তুমি সত্যি যাবে তো আমার সাথে? হ্যাঁ যাব। তোর বাবা তো রিয়াদের কথা মতো চলে, দুজনেই কত খারাপ করে বেড়ায়। আমি কিছু বললে কেউ কথা শোনে না। মাঝে মাঝে তো ইচ্ছে হয় এই বাসা থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু তখনই ভাবি যদি কখনো তুই ফিরে এসে আমাকে দেখতে না পাস তখন কি হবে তোর? আমি কালকে যাব রাখায়, তুমিও আমার সাথে যাবে। তোমাকে আর এখানে থাকতে হবে না। আমাকেও নিয়ে চলুন আপনাদের সাথে। আচ্ছা, তোমাকে তো আমি ঠিক চিনলাম না। ওর পরিচয় আমি বলতেছি। এরপর ওর মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, আচ্ছা আকাশ,
তোর তো কাউকে পছন্দ নেই। পছন্দ তো নেই, কিন্তু এই কথা জিজ্ঞেস করছো কেন? ওকে আমার অনেক ভালো লেগেছে, তুই বরং মেয়েটাকে বিয়ে কর। তোমার যখন পছন্দ হয়েছে তখন আমার কোনো আপত্তি নেই, কিন্তু উনি কি আমাকে বিয়ে করতে রাজি হবে? আমার কোনো আপত্তি নেই তোমাকে বিয়ে করতে, শুধু আমি নিজের বাসায় ফিরে যাব না, এইটাই শেষ কথা। ঠিক আছে, তাহলে তো আরও ভালো। কালকে তাহলে আমরা ফিরে যাব। ঠিক আছে। পরের দিন আবিরের থেকে বিদায় নিয়ে চলে আসে ঢাকায়। ওনাদের নিয়ে চলে আসে আকাশ ওর বাসায়। বাড়িটা মোটামুটি ছোট, তাও 4টা রুমের একটা বাসা, কেননা আকাশ তো একাই থাকতো, সেই জন্য এরকম বাসা নেওয়া। আম্মু, তুমি এই রুমে থাকবে, আমি আমার রুমে। আমি কোথায় থাকবো তাহলে? বিয়ে হওয়া পর্যন্ত তুমি আমার সাথে ঘুমাবে, বিয়ের পরে তোমরা দুজনে একসাথে ঘুমাবে। ঠিক আছে, চলুন মা। এরপর যে যার মতো চলে যায়। ওই দিনটা রেস্ট নিয়ে আকাশ সকালবেলায় বের হবে, তখন দেখে ইরা আর মা নাস্তা বানাচ্ছে। আকাশ, তুই কি বের হবি? অফিসে যেতে হবে তো। আচ্ছা, নাস্তা করে যা তাহলে। আচ্ছা, আমি 2-3 দিনের মধ্যে বাসার জন্য একটা লোকের ব্যবস্থা করব, যে বাসার কাজ করে দিবে, বাসার বাইরে কাজ অন্য কেউ করে দিবে। তা লাগবে না, শুধু বাজারটা তুই করে নিয়ে আসলেই হবে। ঠিক আছে, আমি আসি তাহলে। ওখানে নাস্তা করে বেরিয়ে চলে আসে ক্যাম্পে রিয়াদের সাথে দেখা করার জন্য। ওর সামনে এসে, দেখ, তোকে শুধু কয়েকটা প্রশ্ন করব, সবগুলো উত্তর দিবি সুন্দরভাবে। তোর কি মনে হয় তুই প্রশ্ন করবি আর আমি উত্তর দিয়ে দিব? একটু পরে তুই নিজেই বলতে শুরু করবি। অফিসের কাজ শুরু করো, 30 মিনিট পরেই যেন আমি এসে সবটা শুনতে পাই। এতটা কষ্ট দেওয়া কি ঠিক হবে? সত্যিটা বের করতে যদি ওকে মেরে ফেলতে হয়, তাও আমার কোনো সমস্যা নেই। তোমরা কাজ শুরু করো। ওখানে রিয়াদের ব্যবস্থা করে চলে আসে ওখান থেকে। বিকেলে বাসায় ফিরে বাজার করে, তাও মুখে মাস্ক লাগিয়ে, যেন কেউ ওকে দেখে চিনতে না পারে। বাজার নিয়ে বাসায় ফিরে। আম্মু, এই নাও বাজার। তা এত লেট করলি কেন আসতে? আমাকে তো অফিস শেষ করে আসতে হয়। আচ্ছা, রিয়াদ কোথায় আছে? আছে মোটামুটি ভালোই, তবে বেশিক্ষণ আর ভালো থাকতে পারবে না। কেন, কি হয়েছে? বললে কষ্ট পাবে, সেজন্য। কিন্তু ওকে যে দেখতে ইচ্ছে হচ্ছে আমার। ঠিক আছে, তোমাকে কাল নিয়ে যাব। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। রুমে এসে দেখে ইরা শুয়ে আছে ওর বিছানায়। এরকমভাবে শুয়ে থাকতে দেখে আকাশ নিজেই ফিদা হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না, সেই জন্য ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। পরের দিন আকাশ ওর মাকে নিয়ে ক্যাম্পে আসে। এটা কোথায় নিয়ে এলি আমাকে? তোমার কি ভয় লাগছে? একটু একটু ভয় তো লাগছে, এত লোকজন, সবার হাতে বন্দুক, যদি আমাদের গুলি করে দেয়। আরে এগুলো কিছুই হবে না, তুমি এই চেয়ারে বসো, আমি কিছুক্ষণ পরে এসে তোমাকে নিয়ে যাব। আর একটা কথা, কেউ যদি জিজ্ঞেস করে আমার কথা বলিও ওদের। আচ্ছা, বলবো আমি। ওর মায়ের কাছ থেকে চলে আসে রিয়াদের কাছে। ওর শরীরে মোটামুটি রক্ত পরিষ্কার করে নিতে থাকে। অন্যদিকে মেজর আসে আকাশকে ডাকার জন্য। স্যার, আপনি কোথায়? এ কি, আপনি কে? স্যারের রুমে কিভাবে ঢুকলেন? আপনি কোন? আমি কিছু করিনি। এটা বলুন, আপনি এই রুমে ঢুকে কি করছেন? সত্যি করে বলুন, নয়তো গুলি করে দিব। আমাকে আমার ছেলে এ রুমে এনেছে। কে আপনার ছেলে? আকাশ আমার ছেলে। নামটা শুনে মেজর বন্দুক নামিয়ে ওনার কাছে ক্ষমা চাইতে থাকে। উনিও ক্ষমা করে দেয়। কিছুক্ষণ আকাশ এসে ওর মাকে নিয়ে রিয়াদের কাছে নিয়ে আসে। রিয়াদের এমন অবস্থা দেখে ওর মা তো কান্না করে দেয়। ওকে বলো সব সত্যি বলে দিতে, নয়তো ওকে বাঁচানো তো সম্ভব হবে না। রিয়াদ সব সত্যি বলে দে। তোমাকেও কোন সাহসে এখান ধরে নিয়ে এসেছে? আরে ও কেন আমাকে ধরে আনবে? আমি নিজেই এসেছি তোকে দেখার জন্য। ওদের সব সত্যি কেন বলে দিচ্ছিস না? আমি যদি বলে দেই তাও ওরা আমাকে মেরে ফেলবে। ওরা তোকে মারবে না, আমি আকাশের সাথে কথা বলে নিব। তোমার কথা ওরা শুনবে না। আমি আকাশকে বলেও ঠিক শুনবে। এরপর ওনারা আরও কিছুক্ষণ কথা বলে নেয়। ওই দিনে শেষ করে আকাশ বাসায় ফিরে আসে। বাসার পরে ইরার কাছে আসে। রেডি হয়ে নাও। আমরা কি বিয়ে করতে যাচ্ছি? বিয়ে করতে না। তাহলে কোথায় যাচ্ছি? তোমার বাসায় যাব। আমার মা বাবা দুজনই অনেক খারাপ। টাকার জন্য যারা আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিতে চেয়েছে, তাদের কাছে আমি ফিরে যাব না। আমি তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে যাব না। তাহলে কেন যাবো ওই বাড়িতে? সামনেই আমরা বিয়ে করব,
সেজন্য তোমার বাবা মাকে জানিয়ে আসি। সত্য খারাপ হলেও ওরা তো তোমার বাবা মা হয়। কিন্তু ভয় হচ্ছে আমার। ভয় কেন হবে? বাবা কিন্তু সাধারণ লোক না, তাহলে কে উনি? অনেক বড় রাজনীতিবিদ নেতা। আমাকে খোঁজার চেষ্টা করছে অনেক, কিন্তু তাও পাইনি। বুঝতে পেরেছি আমি, চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না, এতটুকু ভরসা রাখো। এরপর ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার সময় কিছু সেনা নিয়ে যায় সিভিল ড্রেসে। ওরা বাড়ির বাইরে ছিল। আকাশের সাথে ইরা থাকায় ওর বাবার লোকেরা ভিতরে আসতে দেয়। ভিতরে এসে ড্রয়িং রুমে বসে থাকে। ইরা তো অনেক ভয়ে আছে। ভয় করছে আমার, দেখতেই তো পেলে বাইরে কত লোক। ভয় পেও না, আমি তো আছি। একটু পরে ইরার বাবা নিচে নেমে আসে। উনি ইরাকে দেখে মারতে আসবে। ইরা তো চোখ নামিয়ে রাখে। মাথায় হাত দিয়ে আকাশ রফিক চৌধুরীর হাত ধরে রাখে। তোর সাহস হয় কি করে আমার হাত ধরার? বেশি কথা বলেই হাতেই হাত করা পরিয়ে নিয়ে যাব। তোর মতো অফিসার আমার বাসায় পাচার করে দিয়ে যায়। তাহলে তো বোঝাই যায় তোর অনেক ক্ষমতা। তোকে যে কথাটা বলতে এসেছি, ভেবেছিলাম সম্মান দিয়ে কথা বলবো, কিন্তু আপনার ব্যবহারের কারণে তার ইচ্ছে হলো না। এরা তুই রুমে যাও, এই ছেলেকে তো আমি দেখে নিব। ইরা কোথাও যাবে না। তুই কে যে ও তোর কথা শুনবে? আমি ওর হবু হাজব্যান্ড। 7 দিনের ভিতরে আমরা বিয়ে করব, সেজন্য ওর বাবা মা হিসাবে আমি আপনাদের জানাতে এসেছি। ও তাই নাকি? তুই কি জানিস এই বাসায় তুই এসেছিস তোর ইচ্ছে, কিন্তু যেতে হবে যে আমার ইচ্ছে। ও তাই নাকি? তা আটকাবেন কি করে? বাসায় ঢোকার সময় কি লোক দেখিস নি বাইরে যে দাঁড়িয়ে আছে ওরা? ওদের জন্য তো আমি একাই যথেষ্ট। সে যা গিয়ে সেসব কথা। আমরা বিয়ে করতেছি, বাবা মা হিসাবে আপনারা যদি আসতে চান তাহলে আসতে পারেন, নয়তো জোর করে আনতে চাইব না। তবে একটা কথা, যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু এর ফল কোনোভাবেই ভালো হবে না। বুঝেছি, তোকে দেখি আজকেই মেরে ফেলতে হবে। ওই কে কোথায় আছিস? ধর ওকে। আকাশকে ওরা ধরতে আসবে এর আগেই 2টা পিস্তল বের করে রফিক চৌধুরীর মাথায় ধরে রাখে। তোর লোকজন যদি পিছনে না যায় তোকে এখানে মেরে ফেলবো। রফিক চৌধুরীর কথায় লোকজন সরে যায়। এবার ইরাকে নিয়ে বাহিরে আসে। কিছুটা দূরে এসে ইরাকে গাড়িতে বসতে বলে। গাড়িতে বসার পরে আপনাকে যে কথাটা বলতে যাচ্ছি, যদি ইরার বাবা না হতেন তাহলে এখানেই মেরে ফেলতাম। ভালো থাকবেন। ইরাকে নিয়ে চলে আসে। গাড়িতে ইরা তো কান্না করতে থাকে, কেননা এখানে এসে অনেক কথাই শুনতে হয়েছে। তাও কিছু বলে না। ওরা বাসায় ফিরে আসে। পরের দিন সকালে আকাশ আবার ও রিয়াজের কাছে আসে। দেখ, ভালোই হবে যদি তুই সত্যি কথাটা বলে দিস। আমি তো বলবো না। ঠিক আছে, তোর বাবাকে দিয়ে বলার ব্যবস্থা করাবো। তোর কি মনে হয় বাবা তোর সাথে কথা বলার জন্য বসে আছে? সেটা তোকে ভাবতে হবে না। এদিকে রিয়াজের বাবা আসে একজন এমপির কাছে। আপনার ছেলেকে ধরে নিয়ে গেছে। কারা ওরা? ওরা কারা সেটাই তো আমি বুঝতে পারছি না। তবে ওরা আর্মির কোনো লোক হবে। আমি এখনই ডিএসপিকে কল দিয়ে বলছি। জি, তাড়াতাড়ি করুন। এদিকে পুলিশকে সবটা জানানো হয়। সেই খোঁজ নিয়ে আর্মির ক্যান্টনমেন্টে আসে, সাথে আরো কিছু পুলিশ নিয়ে। কি চাই আপনাদের? আমার ভিতরে এসে কথা বলার ছিল। যা বলার এখানে বলুন। ওনার ছেলেকে এখানে নিয়ে আসা হয়েছে। তো আপনার এখানে কাজ কি? তুমি কি ভুলে যাচ্ছ কার সামনে দাঁড়িয়ে কথা বলতেছো? কিন্তু আপনি তো জানেন না আমি কোথায় দাঁড়িয়ে আছেন। তাছাড়া আপনার যা বলার স্যারের সাথে কথা বলেন। তাকে ডেকে আনো। কিছুক্ষণ পরে ওখানে মেজর আসে। ওনার সাথে কথা বলতে থাকে। কথা শেষ হওয়ার পরেই, আচ্ছা আপনারা ভিতরে আসতে পারেন, তবে স্যারের সাথে উল্টাপাল্টা কোনো কথাই কিন্তু বলা যাবে না। যদি বলে ফেলি তাহলে কি হবে? হয়তো আপনাদের এখানেই সারা জীবনের জন্য রেখে দেওয়া হবে। তোমাদের এত ক্ষমতা? আমাদের ক্ষমতা সম্পর্কে তো সবটাই জানেন, তাহলে আর কেন জিজ্ঞেস করছেন? আসুন আপনারা। ভিতরে এসে ওনারা আকাশের রুমে আসে। রুমে আকাশকে দেখে অবাক হয়। এ কি তুই তাহলে? ঠিক ধরেছেন। তাই আপনি এখানে এসেছেন, ভালোই হয়েছে। সেটা কি রকম? নয়তো আমি আপনাকে তুলে আনার জন্য সেনা পাঠাতাম। দেখেন স্যার, আপনার সামনে কিরকম বেয়াদবি করতেছে। এই যে কথা আসতে বলুন। আপনার ছেলের সাথে আর কে কে জড়িত আছে আমাকে বলে দিন, এতে আপনার ছেলের জন্য ভালো হবে। আমি কিচ্ছু জানি না। অফিসার, অফিসার। জি স্যার, বলুন। ওনাকে নিয়ে রিয়াজের সাথে আটকে রাখুন। যখন ওনারা সত্যি কথা বলবে তখনই এনাকে বের করে আনবেন। এটা কিন্তু করতে পারেন না। আমি কি করতে পারি বা না পারি তা কিন্তু ভালো করে জানেন। সেজন্য ভালোই হবে চুপ করে থাকেন, নয়তো আপনাকেও সেমভাবে ভিতরে পাঠিয়ে দেব। পুলিশ অফিসার চুপ করে আছে।
কেননা আকাশের ক্ষমতার কাছে ওনার ক্ষমতা 10%ও নেই, তাই চুপ করে আছে। রিয়াজ আর ওর বাবাকে রাখা হলো একসাথে, দুজনকে একসাথে ওখানে কিছুক্ষণ মারতে থাকে। এদিকে পুলিশ অফিসার চুপ করে আছে, কিছুই বলতে পারছে না, তাই চুপ করে আছে। অনেকটা সময় পরে, স্যার ওরা কিছু বলতে চায়। ঠিক আছে, আমি আসতেছি, তবে আপনি এখানে থাকুন, ওনার দিকে নজর রাখুন, এখানে কোনো কিছুতে যেন হাত না দেয়। ঠিক আছে স্যার। রুম থেকে বের হয়ে কারাগারে আসে। ওখানে রিয়াজকে তো মারে, সাথে ওর বাবাকেও। ওনাকে দেখার পরে আকাশের একটুও মারা হলো না। তা বলুন। আমি বেশি কিছু জানি না, সবটা বাবা জানে। তাহলে এবার বলুন। আগে বলো, সত্যিটা বললে ছেড়ে দেব। ছেড়ে দেব। এরপর রিয়াদের বাবা এমন একজনের নাম বলল যার নাম শুনে আকাশ তো অবাক হয়। সে কে হতে পারে তা আপনারা ধৈর্য ধরুন, আস্তে আস্তে জানতে পারবেন। সেজন্য গল্পের সাথেই থাকুন। নামটা জানার পরে, তার কোনো ছবি আছে কি? হ্যাঁ আছে। দেখি তো কিরকম সে ব্যক্তি। হ্যাঁ আছে আমার মোবাইলের মধ্যে। ওনার মোবাইলটা নিয়ে আসো। মোবাইল বের করে আকাশের হাতে দেয়, তারপর ওই লোকটার ছবি দেখায়। ছবি দেখে একটা মুচকি হাসি দেয়। একটা কাজ করো, ওনাদের দুজনকে এখানে রেখে দাও। এটা কেমন কথা হলো? আমাদের তো ছেড়ে দেওয়ার কথা ছিল। কথা ছিল, কিন্তু তোমরা যে ওনাকে কল দিয়ে সাবধান করে দিবে না সেটার গ্যারান্টি কি? তাই বলে আমাকেও আটকে রাখবেন? রাখবো। তাছাড়া যে কথাটা বলার ছিল, 7 দিন পরে আপনাকে ছেড়ে দেব, কিন্তু রিয়াজকে ছাড়তে পারবো না। রিয়াজকে না ছাড়লে ওর বউয়ের কি হবে? সাথীর কথা বলছেন? সাথী ছোটবেলায় যেমন একটা ছেলের জীবন নষ্ট করে ফেলেছে, তেমনি এখন ওর জীবনটাও নষ্ট করে দিলাম আমরা। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার এত কিছু বুঝতে হবে না, আপনি আপনার মতো করে থাকুন। ওখান থেকে বের হয়ে আসে। এরপর অফিসারকে ছবি আর ঠিকানা পাঠিয়ে দেয় খোঁজ খবর নেওয়ার জন্য। এইদিকে রুমে আসে। আপনি এখন যেতে পারেন, ওনাদের মোটামুটি 7 দিন থাকতে হবে এখানে। দেখুন আপনারা কিছু কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি এখনও তো কিছুই দেখেননি। আমার কাজে বাধা দেওয়ার জন্য আপনাকে যে আমি আটকে রাখতে পারি তা কিন্তু ভুলে যাবেন না। পুলিশ অফিসার কোনো কথা না বলে চলে যায় ওখান থেকে। এদিকে আকাশও বাসায় ফেরে। বাসায় এসে ইরাকে ডাকে। ইরা, ইরা কোথায় গেলে তুমি? আরে আমি তো এখানে। কি হয়েছে বলো, এত জোরে ডাকছো কেন? আচ্ছা, এই লোকটা কি কখনো তোমাদের বাসায় কি দেখেছো আগে কখনো? কই না তো, কেউ নেই। আচ্ছা, তোমার বাবা কি কোনো খারাপ কাজে জড়িত ছিল? ওইসব তো আমি কোনো কিছু জানি না আকার, কিন্তু তুমি হঠাৎ এইসব প্রশ্ন করতেছো, ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা তেমন কিছু না, শুধু তোমাকে কিছু কথা বলার জন্য। বলো, আমি শুনতেছি। তোমার বাবাকে যদি পুলিশে ধরে নিয়ে জেলে আটকে রাখে বা কারাগারে পাঠিয়ে দেয়, তাহলে তোমার কি কোনো কষ্ট হবে? মেয়ে হিসেবে একটু খারাপ লাগবে আমার, কারণ ওনারা তো আমাকে ঠিক মতো দেখতেই পারতো না। কিন্তু বাবা কেন পুলিশ নেবে? এমনিতে জিজ্ঞেস করেছি আমি। আচ্ছা শোনো, কাল থেকে বাড়ি সাজানো হবে, 2 দিন পরে বিয়ে, সেজন্য কাল আমরা শপিংয়ে যাব। সত্যি বলছো তো? সত্যি বলছি। পরের দিন আকাশ ওর মার সাথে ইরাকে নিয়ে শপিং করতে আসে। ইরা ওর পছন্দ অনুযায়ী সব কিছু নিতে থাকে। যা যা আকাশের পছন্দ হয় সে সব নিতে থাকে। কিছুক্ষণ পরে ওখানে ইরার বাবা পুলিশ নিয়ে এসে হাজির হয়। অফিসার, এই ছেলেটা আমার মেয়েকে নিয়ে এসেছে, ওকে অ্যারেস্ট করুন। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি আপনার নামে মামলা করেছে, আপনি ওনার মেয়েকে আটকে রেখেছেন। কিন্তু আমি তো বিয়ে শপিং করতে এসেছি। দেখুন, আপনার বাবা যখন মামলা করেছে তখন আপনাকে তো এখান থেকে নিয়ে যেতেই হবে। অফিসার, ওনার মেয়েকে এখানে জোর করে আনা হয়নি, ও নিজের ইচ্ছেতেই বিয়েটা করতেছে। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। ওকে আপনারা নিয়ে যাবেন না প্লিজ। তোমাকে একটু কাঁদতে হবে না, আমি ঠিকই আবার চলে আসব। তাছাড়া ওনার এতটা ক্ষমতা নেই যে আমাকে এই শপিং মল থেকে বের করতে পারে। আমি একজন কমিশনার আর উনি একজন রাজনীতিবিদ, তুই কি করে পালাবি শুনি? ও তাই? আমার আসল পরিচয় জানার পরে নিজের চাকরি হারানোর ভয় করে বসো না। আমি একজন কমিশনার, তুই আমার চাকরি খাবি? এত বড় ক্ষমতা তোর? আমার মানিব্যাগটা একবার হাতে নিয়ে ওখানে একটা কার্ড আছে, কার্ডটা বের করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। পকেট থেকে মানিব্যাগ বের করে কার্ডটা হাতে নিতেই কমিশনার হাত কাঁপতে থাকে। উনি আকাশের পা ধরে ক্ষমা চাইতে থাকে। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। যা দেখেছেন তা যদি আর অন্য কাউকে বলার চেষ্টা করেছেন তাহলে কিন্তু আপনাকে আর বাঁচিয়ে রাখবো না, কথাটা মনে রাখবেন। আমি কাউকে কোনো কিছু বলবো না, সত্যি বলছি। যাক, বালি হলো তাহলে, এবার আসতে পারুন। কমিশনার তো চলে যায়, কিন্তু রফিক চৌধুরী এখনো থেমে থাকেনি। রাগে ওখান থেকে চলে যায়। 2 দিন পরে আকাশ আর ইরার বিয়েটা হয়ে যায়।
বাসর ঘরে দুজনে বসে আছে। ইরা তো অনেক লজ্জা পাচ্ছে। কি ব্যাপার, এত লজ্জা পেলে কি চলবে বলো? লজ্জা না পেয়ে ব্যাহে হয়ে থাকবো নাকি? বিয়ের আগে তো তাই ছিলে। কি আমি ব্যাহায়া ছিলাম? এই বলে আকাশের বুকে কিল ঘুষি মারতে থাকে। এতে আকাশ তো ইরাকে জড়িয়ে ধরে নেয়। এতে দুজনে বিছানায় পড়ে যায়, যা একটা রোমান্টিক মুহূর্ত তৈরি করে দেয়। এখন পালাবে কোথায়? পালানোর জন্য তো বিয়ে করিনি আমি। তাহলে কেন করছো বিয়ে শুনি? মুখে বলবো নাকি কাজে প্রমাণ দিব? যেভাবে তোমার সুবিধা হয়। কথাটা বলে জড়িয়ে ধরে রাখে। এরপর যে কাহিনী তা আপনাদের না শুনলেও চলবে। রাতটা কেটে যাওয়ার পর সকালবেলায়। আচ্ছা ইরা, তোমাকে একটা কথা বলবো কি? কি কথা বলো? আচ্ছা আমাকে এটা বলো তো, যদি পুলিশ তোমার বাবাকে কখনো ধরে নিয়ে যায় তাহলে কি তুমি কোনো কষ্ট পাবে? হঠাৎ এই কথাটা কেন বলতেছো? তুমি বলো। একটু কষ্ট হবে, শত হলো বাবা হয়তো তোমার। আচ্ছা শোনো, আমি 3 দিনের জন্য বান্দরবন যাব, তা তুমি যাবে কি? তুমি কি হানিমুন যাওয়ার কথা বলতেছো? অনেকটা সেরকম। আমি তো অবশ্যই যাব। তাহলে ব্যাগ গুছিয়ে রাখো। মাকে বলেছিলাম, উনি যাবে না বলেছিল, সেজন্য তুমি আর কিছু বলার দরকার নেই। ঠিক আছে, তাই হবে। রাতে ওরা রওনা দেয়। আসলে আকাশের এখানে আসার অন্য কারণ ছিল, কেননা এই জায়গায় দিয়ে রিয়াজ ও ওর অস্ত্রগুলো আনতো, সেজন্য এখানে আসা। ভোরবেলায় ওরা বান্দরবন আসে। ওখানে একটা হোটেলে থেকে যায় ওরা। দুপুরের দিকে ওই আকাশ ওঠো, আমরা ঘুরতে বের হব। আমরা কাল বের হব, আজকে ভালো করে খাবার খেয়ে ঘুমিয়ে নাও। কথাটা বলে আকাশ ফ্রেশ হয়ে নেয়, তারপর রেডি হতে থাকে। ওকে রেডি হতে দেখে, তুমি কোথাও বের হবে নাকি? আমি 2 ঘন্টার ভিতরে চলে আসবো। দুপুরে দুজনে একসাথে খাবার খাবো, তুমি এই নিয়ে চিন্তা করো না একটু। কিন্তু কোথায় যাবে? আমার একটা বন্ধুর সাথে দেখা করে আসি। আচ্ছা যাও তাহলে। যখন বন্ধুর কাছে যাচ্ছ তখন আর আমি আসলাম না, তবে দুপুরের ভিতরে কিন্তু চলে আসবে। আচ্ছা আসবো আমি। বের হয়ে পুলিশ স্টেশনে আসে। তারপর এখানকার টপ মাফিয়ার লোকেদের লিস্ট দেখতে থাকে। ওখান থেকে কয়েকজনকে ঠিক করে। আজকে দিনের মধ্যে এদের আমার চাই। এবার কিভাবে খুঁজে বের করবেন তা আমি জানি না, যা যা করতে হয় করুন, কিন্তু তাও এদের আমি চাই। এই বলে চলে আসে হোটেলে। এদিকে ইরা তো আকাশের অপেক্ষায় বসে আছে রুমের মধ্যে। একটু পরে কলিং বেলের শব্দে দৌড়ে এসে দরজা খুলে দেয়। তুমি কি এখানে দাঁড়িয়েছিলে? তোমার অপেক্ষা ছিলাম। আচ্ছা একটা কথা বলবো কি? কি কথা? অফিস তো সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু তোমাকে তো অফিসে যেতেও দেখি না। আর 40,000 টাকা বেতন দিয়ে এত কিছু করলে কি করে? সত্যিটা তোমাকে বলা যাবে না, কিন্তু কিন্তু কি বলো? একদিন তোমাকে তার চোখের সামনে দেখাবো। কবে সেটা দেখতে পারবো? এই তো 2 থেকে 3 দিনের ভিতরে। আচ্ছা অপেক্ষায় থাকলাম তাহলে। এদিকে পরের দিন ওই লোকগুলোকে নিয়ে আসা হলো। তখন ওদের সাথে কথা বলতে থাকে। রফিক চৌধুরী কিভাবে মালামালগুলো নিয়ে আসতো সেই সব কিছুই জানতে থাকে। অনেক কিছু জানার পরে, এই রেকর্ডটা আমাকে পাঠান, আর তার সাথে তোমাদের একটা কথা বলি। জি স্যার বলুন। তোমাদের তো আরও 3 বছরের সাজা বাকি আছে। আমি 1 সপ্তাহের মধ্যে তোমাদের ছাড়িয়ে নেব, তবে আমাকে একটা কথা দিতে হবে। জি বলুন, কি কথা? আপনি যা বলবেন তাই করব আমরা। তোমরা কখনো আর এই খারাপ কাজগুলো করবে না। যদি কখনো তোমাদের মধ্যে কাউকে করতে দেখি বা প্রমাণ পাই, তাহলে কিন্তু আর বাঁচিয়ে রাখবো না। একবার আমাদের সুযোগ দিন, কথা দিচ্ছি আমরা আর কোনো খারাপ কাজ করব না। আচ্ছা আমি এখানে লিখিত দিয়ে দিচ্ছি, উনি তোমাদের 1 সপ্তাহ পরে ছেড়ে দেবে। কথাটা শুনে ওরা তো আকাশের পা ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। এইদিকে ওখান থেকে চলে আসে ইরার কাছে। তারপর ওকে নিয়ে বান্দরবন শহরটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ওখানে ওরা 2টা দিন ছিল। এই 2 দিনে অনেক জায়গায় ওরা ঘুরে শেষ করেছে। পরের দিন, চলো আমরা এবার ফিরে যাই। তুমি খুশি তো? অনেক খুশি। যদি সাধ্য থাকতো তাহলে দেশের বাইরে এসে ঘুরে যেতাম। ঠিক আছে, 1 মাস পরে নিয়ে যাব। এখন রেডি হয়ে নাও, আমরা বের হব। ঠিক আছে। ওরা ওই দিন সন্ধ্যের দিকে রওনা দেয়। সকালে ওরা বাসায় এসে পৌঁছায়। কেমন কাটলো তোদের? আম্মু অনেক ভালো কেটেছে। আচ্ছা তোমরা রুমে এসে তাহলে রেস্ট নাও। ঠিক আছে। এদিকে পরের দিন আকাশ ও সেনা নিয়ে রফিক চৌধুরীর বাসায় আসে। আকাশকে হঠাৎ করে সেনাবাহিনীর পোশাকে দেখে একটু অবাক হয়। এ কি, তুই এই পোশাকে? তাহলে কি পোশাকটা খুলে আসবো? আমার বাসায় কেন? দেখুন তো ওদের চিনতে পারেন কিনা। আমি ওদের চিনি না।
ছবিগুলো তো ভালো করে দেখেও বললেন না। কোনো ব্যাপার না, মেজর সাহেব ওনাকে নিয়ে চলুন। আমাকে কেন নেবে? কি করেছি আমি? সেটা আমাদের সাথে আসলেই বলতে পারবেন। নিয়ে যাও ওনাকে, আর ওদের তিনজনকে একটু সাইজ করতে থাকো, তবে রক্ত বের করার কোনো দরকার নেই। মোটামুটি হাঁটাহাঁটি যেন না করতে পারে ওই রকম করে রাখবে। এর বাকি ছেলেদের পুলিশের হাতে তুলে দেবে। ওদের এটা বলে দেবে যেন এদের জামিন কোনোভাবেই না হয়। ওকে স্যার। রফিক চৌধুরীকে নিয়ে যায়। এবার ক্যাম্পে কিছুক্ষণ কাজ করার পরে রাতে বাসায় ফিরে আসে। এসে ওর মা আর ইরাকে বলে, এরা তোমাকে কাল একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? আমার অফিসে। তা মাকেও নিয়ে চলো। মা এসেছিল, এখন তোমার দেখার পালাম। আচ্ছা, তাহলে সকালে রেডি হয়ে থাকবো। পরের দিন সকালে বের হয়ে ওরা ক্যাম্পের দিকে আসে। এরা তো অনেকটা ভয়ে আছে। ট্যাঙ্ক আর অস্ত্র হাতে সেনাদের দেখে ওখানে থাকা সবাই স্যালিউট দিতে থাকে এক এক করে। আমার অনেক ভয় করছে। আমি আছি তো, ভয় পেও না। আকাশ সাথে থাকায় কেউ ইরাকে কোনো প্রশ্ন করারও সাহস পায়নি। ইরাকে নিয়ে একটা অন্ধ কুটিরের দিকে যেতে থাকে। ইরা তো একটু ভয় ভয় আছে। আরও নেই এখানে। আকাশ ইশারা করলে ওরা লাইট জ্বালিয়ে দেয়। তারপর ইরা চোখের সামনে ওর বাবাকে দেখে অবাক হয়। বাবা এখানে কেন? তোমার বাবার হয়ে এরা দুজনে কাজ করতো। তাহলে কি তোমার বাবা ভাইও অপরাধী? কে কার ভাই? এই যে আপনার ছোট ভাই আকাশ। কথাটা শুনে আকাশের ভাই বাবা দুজনেই অবাক হয়। কি? ও আকাশ? আকাশ ভাই, আমাকে ছেড়ে দে। আকাশ আমাদের ছেড়ে দে। ছোটবেলা যাকে এত অবহেলা করতেন, আজ তার কাছে সাহায্য চাইছেন। তাছাড়া এটা সেনাবাহিনীর ক্যাম্প, এখানে ও কি করতে পারে? ওই তো সব। ওসব মানে? এটা আমি তোমাকে বলেছিলাম না আমার কাজের কথা? বলেছিল। এখন বলো তুমি কে? আমি বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল। কি? তুমি এত বড় একটা পোস্টে আছো, অথচ আমাকে এতগুলো মাস ধরে তুমি একবারও বলনি কেন? এটাই ছিল সারপ্রাইজ। এর জন্য তুমি পুলিশের সাথে এইভাবে কথা বলতে? সোজা কথায় কাজ না হলে কিছু একটা তো করতেই হবে। আচ্ছা, তুমি যখন সব কিছু, তখন ওনাদের ছেড়ে দাও। তা সম্ভব না। এখানে তো তোমার কথাই সব, তাহলে কেন পারবে না? অন্যায়কারীকে এভাবে ছেড়ে দিতে পারে না, যদি ওনারা আমার আত্মীয় হোক না কেন। একজন সেনাবাহিনীর কাছে এর কোনো আপোষ নেই। ওনারা যা করেছে তার শাস্তি তো ওনাদের পেতেই হবে। সত্যি আকাশ, তুমি অনেক ভালো। কিরকম ভালো? এই যে একজন লেফটেন্যান্ট জেনারেল হয়েও নিজের ক্ষমতার অপব্যবহার করছো না, সেজন্য তুমি অনেক ভালো। এরপর রিয়াদ ওর বাবা আর রিরার বাবাকে পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এখানেই গল্পটা শেষ হচ্ছে। সেই জন্য আপনাদের যতই ক্ষমতা থাকুক না কেন, তার অপব্যবহার করবেন না। ধন্যবাদ সবাইকে।